এক তো তার ইচ্ছার বিরুদ্ধে এভাবে শরীর স্পর্শ করছে, তারপর এমন উদ্ভট কথাবার্তা। মেজাজটা কোনোভাবে নিয়ন্ত্রণ করে আরিয়ান মেয়েটার হাত টেনে নিজের থেকে ছাড়িয়ে নেয় আর রাগী গলায় বলতে থাকে, ডোন্ট ট্রাই টু ডু দিস। আর কি সব বলছো তুমি? মেয়েটা অসহায় ভঙ্গিতে কাঁদতে কাঁদতে বলে, তুমি তো বলেছিলে অহনার সাথে সবটা অভিনয় করছো প্রতিশোধের জন্য, তবে এখন কেন এসবের শেষ হচ্ছে না? আমার খুব কষ্ট হচ্ছে আরিয়ান, আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটা আবার আরিয়ানকে জড়িয়ে ধরে আর পাগলের মতো কান্না করতে থাকে। আরিয়ান কিছুই বুঝছে না মেয়েটা কি বলছে। অহনাকে সে সত্যি ভালোবাসে, তবে এখানে অভিনয়, প্রতিশোধ এসব শব্দ আসছে কেন? এমন সময় দরজায় কার উপস্থিতি লক্ষ্য করে আরিয়ান ছিটকে দূরে সরে যায়। অহনা, ও এখানে কি করছে? আরিয়ান অহনার কাছে দৌড়ে এসে বলতে থাকে, ট্রাস্ট মি, এসব মিথ্যা। কেউ ইচ্ছা করে এই নাটক করেছে যেন তুমি ভুল বুঝো। আমার এরকম বাজে প্ল্যান কোনো কালেই ছিল না। অহনা কিছু বলে না, শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরিয়ান তো তার কিছুই না, তবুও মনে হচ্ছে বুকের উপর কেউ শক্ত একটা পাথর চাপা দিয়ে দিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস আটকে আছে যেন কোনো এক অজ্ঞাত কারণে। আরিয়ান বুঝতে পারে এসব কারো ষড়যন্ত্র। অহনা হয়তো ওকে ভুলই বুঝেছে। আরিয়ান কাছে এসে অহনাকে স্পর্শ করতে নিতেই সে ছিটকে আরো দূরে গিয়ে দাঁড়ায়, নিজেকে খুব কষ্টে আটকিয়ে বলে, 2 দিন পর আমার বিয়ে, শুভর সাথে, আপনার আমন্ত্রণ রইল। আরিয়ান একদিকে অবাক হয়, অন্যদিকে বেশ রাগও ওঠে। বিয়ে? এমন হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল? তার আবার শুভর মতো ছেলের সাথে? আরিয়ান অহনাকে খুব চিন্তিত গলায় বলে উঠল, আমি জানি তুমি আমার উপর রাগ করে যা তা বলছো। আর বিয়ের মতো বিষয়ের সাথে শুভর মতো জানোয়ারের নাম কেন নিচ্ছ? আমি কোনো ভুল বলছি না মিস্টার আরিয়ান ফায়াজ চৌধুরী। গোপন শত্রুর থেকে প্রকাশ্য শত্রু অনেক ভালো। আমি কোনোদিনও তোমার বিয়ে শুভর মতো ছেলের সাথে হতে দিব না। আর এসব মিথ্যা। স্বপ্ন দেখতে থাকুন, আমি সেটাই করব যেটা আমার ইচ্ছা। তোমার এটাই ইচ্ছা? হ্যাঁ। অহনার দাঁড়ায় না, আরিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে চলে যেতে থাকে। চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়ছে। আরিয়ান বাধা দিতে চেয়েও পারে না, সে নিরুপায়। এক পলক পেছনে মেয়েটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদের সবার প্ল্যান আমি ভেস্তে দিব, আই সোয়ার। সময়টা এখন গভীর রাত। অহনা কাল বিকেলে হোস্টেল ছেড়ে দিয়েছে, তাই আছে বাবা মায়ের সাথে একই বাড়িতে। এত বুঝিয়েও লাভ হয়নি। জানালা খুলে তার পাশে জোরে জোরে শ্বাস নিতে থাকে অহনা। আকাশের চাঁদ টাজ পুরো ঢেকে গিয়েছে। প্রকৃতিও যেন তার মনের অবস্থা জানান দিচ্ছে। আরিয়ান আজ কয়েকশো বার কল দিয়েছে। প্রথমবার কল ধরতে এটা ওটা কত কিছু। সত্যি বলতে অহনারও মনে হচ্ছে এসবে কিছু একটা গড়মিল আছে। তবে আরিয়ানের সাথে ঝামেলা পরে মিটাবে, আগে শুভ শয়তানটাকে ধরুক। ফোনের গ্যালারি থেকে শুভর একটা ছবি বের করে কাউকে পাঠিয়ে একটা ছোট্ট মেসেজ লিখে দেয়। অপর প্রান্ত থেকে একটু পর মেসেজ আসে, সমস্যা নেই ম্যাডাম, সব হয়ে যাবে। এইটুকু হেল্প আমি করতেই পারি, তবে ভাইয়ের দোষ নেই। অহনা হাসে। কখনো কখনো সবচেয়ে বড় শত্রু বন্ধু হয়ে যায়। এখন এই ছেলেটা ঠিকঠাক কাজ করলেই হলো। শুতে যাবে তখনই হঠাৎ ফোনে কল চলে আসে। রিসিভ করে কানে ধরতেই অহনার মেজাজ বিগড়ে যায়। জানেমান হবু বউটা কি করছে? জানাজার দোয়া শিখছি, শুভ থতমত খেয়ে বলে। মানে? অহনা হেসে উত্তর দেয়, খুব সোজা, এতদিন তো শিখিনি, এখন লাগবে তাই শিখছি। কিসের প্ল্যান করছো তুমি? বাদ দাও, জেনে কি করবে? উল্টাপাল্টা কিছু করার কথা ভুলেও ভেবো না। অহনা মুচকি হেসে উত্তর দেয়, আমি অহনা, আমি প্রয়োজনে সবাইকে ভাঙতেও পারি, নিজেকে নতুন করে গড়তেও পারি। আমাকে বোঝার চেষ্টা করো না, আল্লাহ আমার সাথে আছে। আমি এত বোকা না যে আরেকজনের পাপের সাজা নিজেকে দিব। তুমি? অহনা কল কেটে দেয়। এই ছেলের সাথে ফাও কথা বলে লাভ নেই, সে এতটাও বোকা না। অন্যের রাগ নিজের উপর দেখানোটা বোকামি। নিজেকে এসব পরিস্থিতিতে শক্ত রাখাটা খুব প্রয়োজন, বিশেষ করে প্রতিটা মেয়ের। অহনা আরিয়ানের ফেসবুক প্রোফাইলটা একটু ঘাঁটতে থাকে। কোথাও রিলেশনশিপ স্ট্যাটাস বা ওই মেয়ের সাথে কিছু পায় না। তবু অহনা অনেকক্ষণ স্ক্রল করতে করতে ভার্সিটির গ্রুপে একটা ক্লু পায়। কয়েকজন মেয়ে ফ্রেন্ড একসাথে ছবি তুলেছে। ইয়েস, বাকিটা স্মার্টফোন আর ইন্টারনেট করে ফেলবে। আধুনিক যুগে কারো পরিচয় বের করাটা মোটেও কঠিন না। অহনা ওই মেয়ের ছবিটা কেটে গুগল আর এআই অ্যাপসের সাহায্যে আরো ঘাটাঘাটি করে ফেসবুক আইডি বের করে ফেলে। সেটাতে ক্লিক করে দেখে আইডি আনলক। আল্লাহ, 2 রাকাত নফল নামাজ পড়ে দিব, এটাই তো চেয়েছিলাম। অহনা যা ভাবে ঠিক তাই হয়। ওই মেয়ের সাথে তার মিউচুয়াল ফ্রেন্ড আছে একটা আইডি, আর ওই মেয়ের একটা পোস্টে শুভর আইডির কমেন্ট। মানে এইসব প্ল্যান করা। অহনা ঠোঁট বাঁকিয়ে হাসে আর বলে ওঠে, এই অহনাকে তোমরা যতটা বোকা ভাবো সে ঠিক ততটাই পাকা খেলোয়াড়। তুই কি থামবি ভাই? রুদ্রর কথায় আরিয়ানের কোনো হেলদোল নেই। সে একের পর এক বোতল খালি করছে। না, মদের বোতল না, ওটা হারাম, তাই কষ্টে মোজোর বোতল শেষ করছে। পরে একসাথে স্ক্যান করে ফিলিস্তানে টাকা দিয়ে দিবে। এদিকে পেছনে দাঁড়িয়ে নিয়াজ আর ফাহিম খুব কষ্টে নিজের হাসি চেপে রাখছে। এই প্রথম কষ্টে কেউ সিগারেট বা নেশার জায়গায় মজো খেলো। ফাহিমের ইচ্ছা করছে ভিডিও করে পরে সবাইকে নিয়ে হাসাহাসি করার, তবে সেটাও পারছে না। এদিকে আরিয়ান কাল থেকে কষ্টে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, বাসায়ও যায় না। রুদ্রর ফার্ম হাউসের কাছে এক দোকানে এসে এমন পাগলামো করছে। রুদ্র বিরক্ত হয়ে বলে, প্রেমে পড়লে মানুষ পাগল হয়, তোকে দেখে তার প্রমাণ পেলাম। ক্লাস 6-এর নিব্বাও সেকা খেয়ে সোজা আর ঝাল
চানাচুর খেয়ে নিজেকে কষ্ট দেয় না। দেখ দোস্ত, তুই নিজেকে কষ্ট দিতে চাইলে অন্য কিছু কর। চুপ থাক, আমি আর বাঁচতে চাই না। ওই মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যেতে চাই। না হলে মোজো খাচ্ছিস কেন? আর চানাচুর কে খাই কষ্টে? গ্যাস্ট্রিক হলে পাত মারবি, এক মারবি তো আর না। আরিয়ান মোজোর বোতল পাশে রেখে বলে। মানে? যেমন ধর হাত কাটা বা। চুপ শালা খচ্চর, কেমন বন্ধু তুই আমার? আমার না হওয়া বউয়ের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, তুই বেটা দুলা ভাই লাগোস, পারলে মিলিয়ে দিবি। তা না করে তুই আমারে সত্যি সত্যি মরার বুদ্ধি দেস? দূর হ ধোকাবাজ। আরিয়ান রাগ করে চলে আসতে নেয়, তবে এখন সত্যি বেশি চানাচুর আর মোজো খেয়ে ফেলায় গ্যাসে বুক ব্যথা করছে। প্রেমিকার ব্যথার সাথে গ্যাসের ব্যথা, এই কষ্ট কোথায় রাখবে ও? রুদ্র পেছন থেকে হাত টেনে বসিয়ে হাসতে থাকে। পাগলের মতো হাসছিস কেন? শোন, একটা প্ল্যান করেছি, তোকে বলছি। চুপ বেইমান, তোর কোনো কথা শুনবো না। আরে অহনা মেসেজ দিয়ে একটা হেল্প চেয়েছে। অহনার নাম শুনে আরিয়ান দাঁড়িয়ে পড়ে। জিজ্ঞাসা সুযোগ দৃষ্টিতে তাকাতেই রুদ্র ফাহিমকে অহনার পাঠানো মেসেজ ও প্ল্যান সবকিছু সম্পর্কে বলে। আরিয়ান চোখ বড় বড় করে বলে, এই মেয়েকে যতটা চালাক ভেবেছিলাম, এ তো 2 ধাপ আগানো। রুদ্র হাসতে হাসতে বলে, তাই তো বললাম, প্যারা নিস না। কাল বিয়েতে মেঘকে নিয়ে যাব, যদিও কি হবে তা তো জানি না। আরিয়ান কিছুক্ষণ নিচে বসে থাকে, সিগারেটে আগুন ধরিয়ে একটা দুটো টান দেয়। সেই অভ্যাসটা ছেড়ে দিয়েছে, তবু আজ মাথাটা চালাতে হলে একটু লাগবে। আরিয়ানকে এত নীরব থাকতে দেখে ফাহিম বলে, ভাই কি ভাবছেন? পুরো নাটকটায় একটা টুইস্ট আনবো ভাবছি। কি বুঝলাম না ঠিক। আরিয়ান দাঁত বের করে একটা শয়তানি হাসি দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলে, অহনাকে ভুলেও বলবি না, ও যেভাবে সবকিছু সাজিয়েছে সেভাবেই হবে। শুধু শেষে যখন কান্নাকাটি করবে সবাই, আমি একটু টুইস্ট এনে পুরো কাহিনী দিয়ে এন্ড করে দিব, ওকে? আরিয়ান সবাইকে সবকিছু বুঝিয়ে বলতে থাকে, যদিও রুদ্র শুরুতে রাজি হয় না, কারণ অহনা তো এত দূর অব্দি বিষয়টা নিতে চায়নি। পরে যদি মেঘকে বলে দেয়, তখন ওই মেঘ তো বোনের হয়ে নিজেই কান্নাকাটি শুরু করে দিবে, আর অহনা তো ঘুষি দিয়ে রুদ্রের নাকও ফাটিয়ে দিতে পারে। তবে আরিয়ানের জোরাজুরিতে নারাজি হয়ে পারল না। এখন শুধু বিয়ের দিনের অপেক্ষা। আজ অহনার বিয়ে, খুব দ্রুত সবকিছু রেডি করায় খুব বড় করে অনুষ্ঠান করা হয়নি। গায়ে হলুদ বা বাকি সবকিছু অ্যারেঞ্জ করা হয়নি। সাদামাটাভাবে কয়েকজন আত্মীয় এলাকার লোক নিয়ে ভাড়া বাড়িটার ছাদে বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে। ছোট করে দুপুরের খাওয়ার ব্যবস্থা। অহনা খুব সুন্দর করে লাল শাড়ি পরেছে, 8-10টা মেয়ের মতো। বিয়ের দিন তার চোখ মুখে কোনো লজ্জা বা কষ্ট নেই, বরং মনে মনে কেমন যেন হাসি খুশি ভাব, যেন কিছুই হবে না। তবে এদিকে অহনার মা বাবা নানু সবাই কেন যেন বিয়েতে খুশি হতে পারছে না। হয়তো শুভ ছেলেটাকে নিয়ে আরো ভাবা উচিত ছিল। তবে অহনা পুরো চিল মুডে আছে, সুন্দর করে গহনা পরে সেজেগুজে ছবি তুলতে থাকে। একটু পরেই শুভদের আসার কথা, আর তখন কি হবে ভেবেই একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, আমাকে জালে ফাঁসাতে এসেছিল, বেচারা মাছের জালেই আটকে আছে। এদিকে অহনার জায়গায় নেহা সেন্টে খেয়ে বসে আছে। ওই বদমাইশটা তার দুলাভাই হবে ভেবেই সে ডিপ্রেসড। তবে অহনা এত খুশি কেন সেটাও বুঝতে পারছে না, তাই সে এসব নিয়ে ভাবতে থাকে। এদিকে সময়ও হয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি দেখে মনে হচ্ছে যেন ভূতের বাড়ি, সবাই কেমন প্রাণহীন চুপচাপ। যারা কথা বলছে তারাও ফিসফিসিয়ে। অহনার নানা ভাইয়ের অবস্থা খুব খারাপ, উনি এমনি হার্টের রুগী, আর মান সম্মানের কথা ভেবে তার অবস্থা আরো খারাপ। প্রায় 3:30 পার হয়ে গেছে। এদিকে শুভ বা তার মায়ের কোনো খবর নেই, বারবার কল করে সুইচ অফ। এদিকে অহনা ঘুমিয়ে প্রায় পড়েই যাচ্ছে এমন অবস্থা, মুখে ভারী মেকআপ আর সাজগোজ। এদিকে ওকে এভাবে বোর হতে দেখে নেহা পাশে বসে আস্তে আস্তে বলতে থাকে, তুই এত রিল্যাক্স কিভাবে? তোর বর আসেনি তো মানে বিয়েটা হবে না মনে হচ্ছে। আচ্ছা, ওই শয়তানটা কোথায় আছে? রুদ্র ভাই জানে। মানে? অহনা বিরক্ত হয়। সে নিজে এত চিলমুডে আছে আর নেহার বাচ্চা টেনশনে আদমরা। অহনাকে সব ঘটনা বলতে থাকে। আসলে সেদিন রাতেও ফাহিম আর রুদ্রকে মেসেজ করে হেল্প চেয়েছিল। অন্যের উপর রাগ করে নিজের ক্ষতি অহনা কখনোই করবে না। সে আগে শুভকে কিডন্যাপ করার সব প্ল্যান করে রেখেছিল। বইন, তুই তো পুরো আইটেম বম। অহনা হাসে। এদিকে রুদ্র, ফাহিম ও বাকিদের নিয়ে এতক্ষণ বাইরে ছিল, এবার ভেতরে এসে ড্রামা শুরু করে। সাথে আরিয়ানকে দেখে অহনা অবাক হয়। তারপর আরিয়ান একদম কালো স্যুটবুট পরে সেই রকম স্টাইলে এসেছে, যেন তারই বিয়ে। ব্যাপার কি? ওরা কি নতুন কোনো প্ল্যান করেছে? রুদ্র একটা কাশি দিয়ে সবার অ্যাটেনশন নিজের দিকে নেয়, তারপর ন্যাকামি করতে শুরু করে। ইয়েস, ওহনা মেয়েটা এত ভালো, ওর সাথে এমন হলো ভেবে কষ্ট হচ্ছে। বিয়ে ভাঙলে সমাজে মানুষ খুব খারাপ চোখে দেখে। অহনার বাবা রুদ্রর কাছে এসে কেঁদে কেঁদে বলে, আর বলো না বাবা, এখন কি হবে? ফাহিম পেছন থেকে বলে ওঠে, কি আর হবে? ওহনা ওই সমাজের মুখ দেখাতে পারবে না, মানুষ সিসি করবে। বিয়ে ভাঙলে লোকে কত কথা বানাই। এবার আরিয়ান অহনার নানার পাশে গিয়ে বসে হিন্দি সিরিয়ালের মতো ঢং করতে করতে বলে, এই সমাজে মেয়েরা আসলে খুব অবহেলিত। দেখেন নানা,
অহনার মুখটা কত হাসি খুশি, বেচারা শোকে পাগল হয়ে যাচ্ছে। অহনা বিরক্ত হয়, এসব তো প্ল্যানের অংশ ছিল না, এরকম সবাই ওভার অ্যাক্টিং করছে কেন? আরিয়ান ইশারায় অহনাকে একটা চোখ টিপ মারে। অহনা সবার সামনে থাকায় কিছু বলতেও পারছে না। আরিয়ানের সাথে সাথে নিয়াজ, ফাহিম, রুদ্র সবাই একের পর এক কথা বলতে থাকে। এদিকে মেঘ তো মন খারাপ করে একপাশে দাঁড়িয়ে আছে। এসব কিছুতে সে যেন অহনার থেকেও বেশি চিন্তিত। রুদ্র অহনার মাকে ব্রেইন ওয়াশ করতে থাকে। শেষে অবস্থা এতটাই খারাপ হয় যে অহনার নানা অসুস্থ হয়ে পড়েন। অহনা দৌড়ে নানার কাছে আসে। তুমি ঠিক আছো নানা ভাই? মারে, তোর আর কবুল বলা হলো না, আমারে মাফ করে দিস। হলো না মানে? অবশ্যই হবে। রুদ্রর কথায় সবাই তার দিকে তাকায়। আরিয়ান দূর থেকে রাগী চোখে তাকে ইশারায় বুঝাতে থাকে, তাড়াহুড়ো করে ধরা যেন না খায়। রুদ্র আশ্বাস দেয় সে সামলে নিবে। রুদ্র গিয়ে অহনার বাবা মাকে বুঝাতে থাকে। দেখুন, ওহনার বিয়ে বিয়ে এখনই দিতে হবে, নয়তো এলাকায় আপনারা মুখ দেখাতে পারবেন না। আমি ওর দুলাভাই হিসাবে আমার এজন্যই খুব কষ্ট, লজ্জার বিষয়। তো এখন কি করব? আমাদের কাছে তো পাত্র নেই। তুমি তো আমাদের নিজের মানুষ, তুমি কি কাউকে চিনো যে বিপদ থেকে আমাদের বাঁচাবে? আরিয়ান যেন এই সময়ের অপেক্ষায় করছিল। সে নিজের পোশাক চুল ঠিক করে খুব স্টাইল নিয়ে একপাশে বসে। রুদ্র তার দিকে আঙ্গুলের ইশারা করে বলতে থাকে। ও আরিয়ান, বিয়েতে আপনাদের কথা হয়েছে নিশ্চয়, ওকে কেমন লাগে? অহনার বাবা আরিয়ানের দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়। খুব ভালো। তবু ও কেন ওনাকে বিয়ে করতে রাজি হবে? আমি থাকতে নো টেনশন। আমি তো আপনাদের ছেলের মতোই, আর রোহনা আমার বোন। বোনের বিয়ে ভাই দিয়ে ছাড়বে। আরিয়ান হয়তো ওনাকে একটু পছন্দও করে, তবে আপনাদের বলা হয়নি। ওকে আমি যেইভাবে হোক রাজি করাবো। অহনার বাবা রুদ্রর হাত ধরে বলে। লাগলে আমরা ওর পায়ে পড়বো, তবে মান সম্মানটা বাঁচিয়ে দাও বাবা। তার থেকে বড় কথা, বাবা বাঁচবে না এই বিয়ে ভাঙলে। পায়ে পড়তে হবে না কাকা, আমি ওকে রাজি করাচ্ছি। অহনা এসব শুনে এবার পুরো ঘটনা বুঝতে পারে। চোরের উপর বাটপারি চলছে এখানে। সে তেড়ে আসতে নেয় রুদ্রর কাছে, তবে এক হাত নিয়াজ, অন্য হাত ফাহিম আটকে দেয়। কানের কাছে এসে এটা ওটা বলে বুঝাতে থাকে। ভাবি প্লিজ এখন আর কাহিনী এগোবেন না, আরিয়ান ভাই আপনাকে সত্যিই ভালোবাসে। জি ভাবি, ভাই আঙ্কেল আন্টিকেও সবটা বলে রাজি করিয়ে আসছে খুব কষ্টে। আর আপনি এখন তামাশা করলে সব রাগ ভাই আমাদের উপর ছাড়বে। তো এভাবে হুট করে বিয়ে করবো নাকি আমি? শুভকেও তো করতে হতো, তার থেকে আরিয়ান ভাই হাজার গুণে ভালো। প্লিজ ভাবি। অহনাকে ওরা যেভাবে হোক বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে থাকে। এদিকে নানান কথা ভেবে অহনা রাজি হয়ে যায়। তবে আরিয়ানের জায়গায় অন্য কেউ হলে এমনটা হতো না। রুদ্র আরিয়ানের কাছে যায়, এমন ভঙ্গিতে কথা বলতে থাকে যেন দূর থেকে দেখে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কিছু বুঝাচ্ছে। দোস্ত, কাজ হয়ে গিয়েছে, এখন বিয়ে করে ফেল। আর একটু ভাব নিতে দে। এমনিও হনায় সবের জন্য বাসর রাতে তোর ইন্নানিল্লা না করলে বলিস আবার ভাব নিবি। ও হনা তোর সাথে সাথে আমাদেরও জানাজা পড়িয়ে দিবে। অবশেষে বিয়েটা শুরু হয়। এর আগে রুদ্র বারবার বোঝাতে থাকে আরিয়ানকে সে খুব ভালো করে চিনে, ওর বাড়ি পরিবার সবকিছু। তাই এই বিয়েতে চিন্তার কোনো কিছু নেই। রুদ্রর ভরসাতেই অহনার বাবা মা বিয়েতে পুরো মত দিয়ে দেয়। অহনার মা তো কেঁদে কেঁদে আরিয়ানকে ধন্যবাদ দিচ্ছে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য। এদিকে আরিয়ান মনে মনে ভাবে, ধন্যবাদ তো তার দেওয়া উচিত, যাকে ভালোবেসেছে তাকেই পেয়েছে। কাজে বিয়ে পড়াতে থাকে। 3 বার কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয়। কাগজ সবকিছু আগেই রেডি করা ছিল। এবার বিদায়ের পালা। অহনা যথেষ্ট স্ট্রং একটা মেয়ে, ন্যাকামি তার ডিকশনারিতে একদমই নেই। তবে কেন যেন না চাইতেও এখন সে কেঁদে ফেলে। এভাবে হুট করে বিয়ের প্রস্তুতি তো তার ছিল না। মারে, মাফ করে দিস, আমাদের পাগলামোর জন্য তোর এই অবস্থা। অহনা কিছু বলতে পারে না। শেষে রুদ্রসহ সবাই অহনার পরিবারকে বুঝিয়ে শুনিয়ে বিদায় নিয়ে আসে। আরিয়ান তার গাড়ি নিয়েই এসেছিল। অহনাকে বসিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পেছনে বসে অহনা কাঁদছে। আরিয়ান বাধা দেয় না। সন্ধ্যা যে পার হয়ে গেল, সে দ্রুত বাড়ির দিকে যেতে থাকে। অহনাই হয়তো প্রথম মেয়ে যে বাসর ঘরে ঢুকেই ঘুমিয়ে পড়েছে। একটু আগে আরিয়ানের মা ওকে বসিয়ে দিয়ে গেছে। আরিয়ান আগেই তার বাবা মাকে সবটা জানিয়ে রেখেছিল। অহনাকে দেখেও তাদের খুব পছন্দ হয়েছে। আরিয়ান সিঁড়ি বেয়ে দোতলায় নিজের রুমে যায়। বাকিদের মতো তার রুমটা মোটেও ফুল দিয়ে সাজানো না, ঘরে লাইট অফ করা। বারান্দার দিকে জানালা দরজা সব খোলা। বাতাসে পর্দাগুলো এলোমেলো হয়ে উঠছে। আরিয়ানের ঘরে ঢুকে নিজের কোট শার্ট খুলে একটা গেঞ্জি পরে নেয়। একটা ঢিলেঢালা ট্রাউজার পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। গহনার শাড়ি সব এলোমেলো হয়ে পড়ে আছে। বিছানায় তাকাতেই দেখে অহনা একটা পার্পেল কালারের নরম সুতি শাড়ি পরে ঘুমোচ্ছে। আরিয়ানের মা হয়তো ওকে খাইয়ে পোশাক পাল্টে দিয়েছিল। আরিয়ান ধীর পায়ে অহনার পাশে গিয়ে বসে ঘুমন্ত চেহারার দিকে কয়েক পলক তাকিয়ে থাকে। ঠোঁটে হাসির ছোঁয়া। একটু কাত হয়ে শুয়ে এক হাত অহনার মাথায় রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি আমার অনেক সাধনার ফল অহনা। খুব করে চেয়েছি তোমাকে, আর ওই শুভটা এমন হাল করেছি যেন কোনোদিন কাউকে চাইলেও কিছু করতে না পারে।
কথা দিলাম আজ থেকে তোমার গায়ে আমি একটা আঁচড় লাগতে দেব না। অহনা গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ানের আর ওকে সুসংবাদটা দেয়া হলো না। আসলে গোপনে ওরা মোহনার কেসটা আবার কোর্টে উঠিয়েছিল। এসব ঝামেলায় আস্তে আস্তে দেরি হলো। শুভর ফোন থেকে কিছু ক্লুও পেয়ে যায়। ফাঁসির রায় না আসলেও কয়েক বছর কারাদণ্ড দেওয়া সম্ভব হয়েছে। সকাল সকাল সূর্যের কিরণ ঢেকে গিয়েছে মেঘের আড়ালে, শোষো করে বাতাস বইছে। ইদানিং হুট করে বৃষ্টি নেমে যাওয়ার ব্যাপারটা আরিয়ানের বিরক্ত লাগে। বারান্দায় বসে বসে ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে বারবার ঘরের দিকে উকি দিতে থাকে। এত সময় লাগে গোসল করতে? একটু পর কাঙ্ক্ষিত ব্যক্তিটি গোসল শেষে বেরিয়ে আসে। অহনার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়তে থাকে। ইস ম্যাডাম, এভাবে পুরুষ মানুষকে কাবু করবেন না প্লিজ, কষ্ট হয়। অহনা আয়নায় দেখতে পায় আরিয়ান দেয়ালে এক পা ভাঁজ করে হেলান দিয়ে আছে, এক হাতে কফি, অন্য হাতে ট্রাউজারের পকেটে। চুলগুলো এলোমেলো, ফর্সা মুখটায় হাসির রেখা। পুরুষ মানুষে এত সুন্দর হতে পারে? অহনা চোখ সরিয়ে নিজের মতো মুখ, গলা, চুল মুছতে থাকে। পরে ভাবে, দেখলেই বা সমস্যা কি? ইনিই তো তার ব্যক্তিগত পুরুষ। হঠাৎ কোমরে কারো স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। সরাতে নিতেই পেছন থেকে শুনতে পায়, একটু শরীরের ঘ্রাণ নিতে দাও তো, প্রথম বউ তো। প্রথম বউ মানে? পরে কি আরো বিয়ে করার প্ল্যান আছে? আরিয়ান হাসে। অহনার চুলে মুখ ডুবিয়ে থাকে। অহনার সামনে থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ। ছাড়েন, নিচে যাব। যেতে হবে না, একটু দরকারি কাজে মা বাহিরে গিয়েছে, বৃষ্টি না থামলে আসতে পারবে না। বাবাও নেই, বুয়া সব রান্না করে রেখেছে, থাকো এখানে। থেকে কি করব? আপনার দ্বিতীয় বিয়ের আলাপ শুনবো? পুরুষ মানুষ হাদিস বলতে শুধু এটাই জানে। অহনা রাগ করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আরিয়ান হেসে ওর হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে থুতনি উঁচু করে ধরে, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি থাকতে আমার আর কাউকে লাগবে না, শুধু নিজে থেকে সারা জীবনের জন্য থেকে যাও, আমি ভালোবেসে আগলে রাখবো। অহনার কেমন যেন লজ্জা লাগছে। এক হাত এখনো কোমর পেঁচিয়ে রাখা। আরিয়ান হুট করে অহনাকে কোলে তুলে নেয়। বিছানায় শুয়ে ওর গালে একটা চুমু দেয়। অহনা লজ্জায় বুকে মুখ লুকায়। আরিয়ান ধীরে ধীরে ওকে একদম নিজের করে নেয়। আজ থেকে ওদের মাঝে আর কোনো দূরত্ব নেই। প্রায় 6 মাস পর মেঘ বসে বসে আচারগুলো কৌটায় ভরছে। শাশুড়ি মা নিজের হাতে আচার বানিয়ে দিয়েছে। কয়েক মাস হলো সবাই জানতে পেরেছে বাড়িতে নতুন সদস্য আসবে। হুট করে সে এখন সবার প্রিয়। মেঘের ভীষণ লজ্জা লাগে মাঝে মাঝে। রুদ্র আরো হুটহাট সবার সামনে এমন পাগলামো করে। লজ্জায় না পড়ে উপায় নেই। হঠাৎ কলিং বেলের আওয়াজে সেদিকে চোখ যায়। রুদ্র আজ বিকেলে বাড়িতে ফিরে এসেছে, সাথে এক ঝুড়ি বেলি ফুল। মেঘের খুব পছন্দ। এক বক্স চকলেটও আছে সাথে। রুদ্র এসে মেঘকে রান্নাঘরে দেখে রাগ হয়। তোমাকে না বলছি কোনো কাজ করবে না? মা কোথায়? একটু বাইরে গিয়েছে। আর আজ কোথায় করলাম? সব তো মার বুয়া মিলেই করে। আমি এইমাত্র আসছি। কোনো এক্সকিউজ চলবে না, তুমি শুধু আরাম করবে, চলো। রুদ্র মেঘকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। মেঘ হাসে। এসব এখন তার নিত্যদিনের অভ্যেস। এরকম ভয়ঙ্কর ভালোবাসা সব মেয়ের কপালে জুটুক। অহনা ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আরিয়ান পিক করতে আসবে একটু পর। চোখ পড়ে পাশেই ফুচকা দোকানের দিকে। তবে ফুচকার প্লেটের দিকে লোভ না দিয়ে তার দৃষ্টি এখন অন্যদিকে। ফাহিম আর নেহা একজন আরেকজনকে ফুচকা খাইয়ে দিচ্ছে। অহনা হাসে। নেহা মেয়েটা যতই গোপন রাখতে চাক, এখন বোকার মতো পাবলিক প্লেসে ধরা খাবেই। নিজের হাত কোনো পুরুষের হাতের আঙুলের ভাঁজে শক্ত করে ধরতেই অহনার হুঁশ ফিরে। তবে এই স্পর্শ তার খুব চেনা, তার নিজের হালাল পুরুষের। ফুচকা খাবে? না, চলো বাড়ি ফিরি। একটা কোন কিনে দাও। আরিয়ান অহনার জন্য আইসক্রিম কিনে গাড়িতে বসে। গাড়ি স্টার্ট দিয়ে যেতে যেতে বলে, তোমার তো এক্সাম শেষ, চলো কোথাও ঘুরতে যাই। বিয়ের পর সেভাবে কোথাও যাওয়া হয়নি। কোথায় যাবেন? কক্সবাজার। চলুন। দেখি এই সুযোগে আমরাও কোনো গুড নিউজ পাই নাকি। অহনা হাসে। তারাও ইদানিং বেবি নেওয়ার প্ল্যান করছে। তাড়াতাড়ি একটা ছোট্ট পুতুল আসতে পারলেই আলহামদুলিল্লাহ। রাতে শুনশান আবহাওয়া। ছাদের একপাশে অহনা পা ঝুলিয়ে আরিয়ানের কাঁধে মাথা রেখে আছে। খুব মনোযোগ দিয়ে ওর গান শুনছে। আরিয়ান গিটারে সুর তুলতে থাকে। ঠান্ডা বাতাসে অহনার মনটা শীতল হয়ে যায়, যেন এই মুহূর্তটাকে সে সারা জীবনের জন্য বন্দী করে রাখতে চায়। উপরওয়ালার কাছে প্রার্থনা করে এভাবে যেন সারাটা জীবন তার সুখে থাকতে পারে। পৃথিবীর প্রত্যেক মেয়ে যেন এমন একজন পুরুষকে স্বামী হিসেবে পায়। অহনা ভাবতে ভাবতে আরিয়ানের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তের ঘুম দেয়, যেন সে তার জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটার সাথে আছে।